ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। এই গান জানেন না বাংলাদেশের এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। তো আজকে সেই গানের লেখক যিনি কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, এখন আমরা তার বাড়িতে যাব। সাধারণত কবর কিন্তু আমরা উত্তর দক্ষিণে দিয়ে থাকি বা হয়ে থাকে সবারই, কিন্তু এই কবরটা পূব পশ্চিম। আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম। না না, আপনি কখনো দেখছেন এরকম? অ্যাট ফার্স্ট প্রথম দেখলাম এই পূর্ব পশ্চিম কবর। আমায় তুমি যদি বলো ঈশ্বর, আমি বলবো হ্যাঁ আমি তাই। আমায় যদি বলো পাপী শয়তান, আমি বলবো হ্যাঁ আমি তাই। কারণ আমার মাঝে যাদের অস্তিত্ব তার একজন ঈশ্বর, অপরজন শয়তান। বন্ধুরা, আজ আমরা জানবো রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর ব্যক্তিগত জীবন ও অজানা কিছু তথ্য। ঘুরে ঘুরে দেখব তার বাড়িটি এবং তার সমাধিস্থল। চলুন বন্ধুরা, ঘুরে দেখা যাক 21শে পদকপ্রাপ্ত কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর এই বাড়িটি। ডক্টর তসলিমা নাসরিন, যার নাম আপনারা জানেন না, তিনিও একজন বিখ্যাত লোক, ইসলাম বিদ্বেষী বা নাস্তিক বলা হয়। তো তিনি তার ওয়াইফ, এটা আমার মাথায় আসে না কিভাবে সম্ভব, মানে যার বাড়িতে স্কুল, মাদ্রাসা, মসজিদ সবই আছে। উনি তসলিমা নাসরিন লেখালেখি করেন, ঢাকা আসছেন। উনিও এমবিবিএস ডাক্তার, বুনিয়াদি পরিবারের মেয়ে। রুদ্রর সাথে পরিচয়, এক পর্যায়ে বিয়ে হয়। পরে আস্তে আস্তে তাদের হয়, ভাঙন ধরে। পরে উনি নারীদের পুরুষের বিরুদ্ধে লেখালেখি করে। এদেশের মৌলবাদী যে জামাত আছে তারা প্রতিক্রিয়াশীল। পরে উনি এই এলাকায় থাকতেন, ফ্রান্সে গেছিলেন, পরে এখানে ভারতে আছে। ওনার সাথে সম্পর্কের অবনতি হয়। পরে রুদ্রদা মারা যান সেই শোকে কাতরে। পরে গান লিখেছেন ভালো আছি ভালো থাকো। এই গান শুনে পরে উনি লিখেছেন রুদ্র ফিরে আসো, কিন্তু রুদ্র তো আর ফিরে আসবে না। তসলিম হাসান বলেছে রুদ্র তুমি ফিরে আসো, তার লেখায়। কিন্তু আর উনি তো আর ফিরবে না। উনি তো আকাশের ঠিকানায় সেই স্রষ্টার কাছে চলে গেছেন। এবং তিনি কিন্তু একজন 21শে পদক পাওয়া কবি। তার যেই কবিতার জন্য তিনি 21শে পদক পেয়েছিলেন, সেই কবিতা হচ্ছে বাতাসে লাশের গন্ধ। এই কবিতার জন্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে 21শে পদক প্রদান করে। এবং তার অসংখ্য কবিতার জন্য তিনি বিখ্যাত বাংলাদেশে। এবং তার চেয়ে আরও একটা কথা, তার বাড়িতে কিন্তু স্কুল, মাদ্রাসা সবই আছে। তার নামে প্রায় প্রাথমিক স্কুল আছে, প্রাথমিক বিদ্যালয়। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে কিন্তু একজন ইসলাম বিদ্বেষীর সাথে তার কিভাবে সম্পর্ক হলো। যাই হোক, পরবর্তীতে নাকি সম্পর্ক বিচ্ছেদ হওয়ার কারণেই এই কবির মৃত্যু হয়। এবং কবি পরবর্তীতে ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, এই গানটা লেখার পরে তসলিমা নাসরিন নাকি আবার কি একটা কবিতা লিখেছিল যে ফিরে আসো, কিন্তু তিনি তো আর ফিরে আসছিলেন না। তো যাই হোক, সেই বাড়িটা ঘুরে ঘুরে দেখবো, আপনাদেরকে দেখাবো, চলুন। কবির জন্ম 1965 সালের 16 অক্টোবর বরিশাল রেড ক্রস হাসপাতালে। তার মায়ের নাম শিরিয়া বেগম, বাবার নাম শেখ অলিউল্লাহ। তাদের স্থায়ী নিবাস ছিল বাগেরহাট জেলার মংলা থানার সাহেবের মেঠো গ্রামে। রুদ্রর নিজ বাড়ি সাহেবের মেঠো গ্রাম থেকে তার নানা বাড়ি মেঠোখালী খুব বেশি দূরে ছিল না। কবির লেখাপড়ায় হাতের খড়ি আর লেখালেখিতে আগ্রহ দুটো তৈরি হয় এই নানা বাড়ি থেকে। সে সময় ঢাকার বিখ্যাত বেগম আর কলকাতার শিশু ভারতী পত্রিকা আসত তার নানা বাড়িতে। সাথে রবীন্দ্রনাথ আর নজরুলের বইপত্র তো ছিলই। কবি মজে যান এসবের মধ্যে। নানাবাড়ির পাঠশালায় 3য় শ্রেণী অবধি পড়েন। এরপর 1966 সালে 4র্থ শ্রেণীতে ভর্তি হন মোংলা থানা সদরের সেন্ট পলস স্কুলে। এই স্কুলেই রুদ্র একসময় 9ম শ্রেণীতে উত্তীর্ণ হন। এই সেই বকুলতলা, যে গাছের নিচে বসে কবি অসংখ্য কবিতা লিখেছিলেন, যে গাছটি নাকি তিনি নিজের হাতেই লাগিয়েছিলেন। বকুলতলাতে যখন সন্ধ্যা নামিবে, আমার কথাটি তখন মনেতে পড়িবে। কবি রুদ্রের নিজ হাতে লাগানো ওই বকুল গাছ, এখানে বসে আমরা তার সঙ্গে আড্ডা দিতাম, তার সঙ্গে কবিতা, তার সঙ্গে গান গাইতাম। মনের সুখে আমরা এখানে সকাল বিকাল বসে এই কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর সাথে আমরা তার ভাব শিষ্য হিসেবে তার সঙ্গে আমরা থাকতাম। এখানে বসে আমরা এই আনন্দ ফুর্তি করতাম, আড্ডা দিতাম।
এখানকারই একজন শিক্ষক যিনি কিনা কবির শিষ্য ছিলেন, কবিকে ভালোবেসে কবির বাড়ির সবকিছু আমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলেন। কবির ব্যবহারিক জিনিসপত্র, কবি কোন ঘরে থাকতেন এবং কবির সমাধিস্থল সহ সবকিছুই ঘুরে ঘুরে দেখাবেন আমাদেরকে। মানে জায়গাটা খুবই পিসফুল হয়ে গেছে বৃষ্টির ভিতরে। এই পাশে কি আছে? এপাশে ওই আছে কবর, এখানে পুকুর আছে, এই যে ঘাট, এটা পুকুর ঘাট না? আর বাড়ির ভিতরে পুকুর। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার 21শে পদক আমাদের দ্রোহের কবি এবং ভালোবাসার কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ আজকে মৃত্যুবরণ করেছেন। আজকের এই দিনে মৃত্যুবরণ করেছেন এবং ওনার যে লেখা দ্রোহ, ভালোবাসা, প্রেম এবং ওনার পৃথিবী বিখ্যাত কবিতা বাতাসে লাশের গন্ধ, এই কবিতার জন্য তিনি বিখ্যাত। আর একটা গান আছে, আকাশ ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লেখো, এই গানের জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। যে কারণে বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তাকে স্বর্ণপদক এবং 4 লক্ষ টাকা দিয়েই 21শে পদক প্রদান করেছেন। এই 24 সালে আমরা মিঠেখালীর মাটিতে তাকে সম্বর্ধনা দিয়েছি গত মাসে। আজকে ওনার মৃত্যু দিবসে কোরআনখানি, মিলাদ মাহফিল এবং আলোচনা অনুষ্ঠিত হবে। এজন্য আমি রামপাল সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ শেখ নজরুল ইসলাম, আমি এখানে উপস্থিত হয়েছি তার এই মৃত্যু দিবসে শরীক হওয়ার জন্য। কবির বাড়ির দেয়ালে দেখলাম 6-6টি হরিণের শিং, যেগুলোর মাথাগুলো পরে সংস্কার করা হয়েছে। কবির পরিবার সহ আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ের বিভিন্ন রকমের ছবি কবির বাড়ির দেয়ালে দেয়ালে টানানো। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 2024 সালে দেশের 21 জন বিশিষ্ট নাগরিক 21শে পদক পেয়েছেন। এর মধ্যে ভাষা ও সাহিত্যে 21শে পদক পেয়েছেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। ওনার নাম হচ্ছে বাসের শাহ। এই বাসের শাহ 4টে ভাই, এই 4টে ভাই উনি ছিলেন কি কামেল। কামেল কি এখানে কি একটাই কবর? একটাই? হ্যাঁ, একটাই পশ্চিম উনি পশ্চিম দিক বসে ইবাদত, হ্যাঁ পূব পশ্চিম, উনি পশ্চিম দিকে বসে ইবাদত করতেছিলেন। সেইভাবে ওনাকে বলে গেছিল, ওসওয়াত করে গেছিল যে আমি মারা গেলে তোমরা এইভাবে কবর দেবা। হ্যাঁ, পূব পশ্চিমে তো ব্রিটিশ পিরিয়ডের কথা। ওনার 4টে ভাগ্নে ছিল, ওনার ছেলে মেয়ে ছিল না। সেই 4টে ভাগ্নের ভিতরে যারা আছে এখানে, আসাদুল্লাহ, তরিকুল্লাহ, গরিফুল্লাহ, শরীফুল্লাহ, এই 4 গ্রুপের মানে সবাই আছে এখন। ওনার ভাগ্নে, ওনার সেই ভগ্নিপতির নাম ছিল নিমচাঁদ। ওনার একটা বোন, ওনাকে মূল বাড়ি ছিল গোবিন্দপুর রামপাল। কবির উনি কি হন? কবির হন ওনার নানা হচ্ছে ইসমাইল মাহাজন। ইসমাইল মাহাজনের আব্বা ছিল আসাদুল্লাহ, যে দেখলেন আসাদুল্লাহ, আর হচ্ছে মামা মানে 3 পুরুষ আগের। ওনার মামা হচ্ছে উনি। ওনার ওই 4টে ভাগ্নের কাছে জায়গা জমি সব
600 বিঘে জায়গা ছিল, তো ওনার দিয়ে গেছিল। সে তো ব্রিটিশ পিরিয়ডে সেই জঙ্গল ছিল এখানে, তখন মূল মালিক হচ্ছে এই সব আসল। বন্ধুরা, আমার জীবনের প্রথম একটা কবর দেখলাম, যেটা হচ্ছে পূব পশ্চিমে দেওয়া হয়েছে। কামের লোক ছিল। আচ্ছা, সাধারণত কবর কিন্তু আমরা উত্তর দক্ষিণে দিয়ে থাকি বা হয়ে থাকে সবারই, কিন্তু এই কবরটা পূব পশ্চিম। আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম। না না, আপনি কখনো দেখছেন এরকম? অ্যাট ফার্স্ট প্রথম দেখলাম এই পূর্ব পশ্চিম কবর। এর আগে কখনো আমি এরকমের কবর দেখিনি। তো এলাকার সূত্রে জানতে পারলাম যে উনি একজন খুবই ভালো কামের লোক ছিলেন। তো মানে আধ্যাত্মিক টাইপের কোনো আধ্যাত্মিক ছিল, সাংঘাতিক আধ্যাত্মিক। ওনার কোনো বউ ছেলে মেয়ে ছিল না, ওই জায়গা জমি যা ছিল ভাগ্নেকে দিয়ে গেছেন। আর চিরকুমার জায়গা 500-600 না কত বললেন? ওই 400-500 বিঘে এরকম, 400-500 বিঘা জমি। আচ্ছা। ওই সময় জঙ্গল কাটার সময়। তো বন্ধুরা, মানে যার কবর, তিনি নাকি অনেক মানে আধ্যাত্মিক জগতের লোক ছিলেন, এবং তিনি নাকি তার মৃত্যুর আগে সবাইকে বলে গেছেন যে তার কবরটা যেন পূব পশ্চিম ভাবে দেওয়া হয়। সেজন্যই আর কি এই কবরটা পূব পশ্চিম ভাবে দেওয়া হয়। এবং তিনি কিন্তু এই কবির বংশের প্রায় 3 যুগ বা মানে 3 পুরুষ আগের একজন ব্যক্তি ছিলেন। কবির বাড়ির পাশে দেখলাম একটি বিশাল আশ্রয় কেন্দ্র গড়ে তোলা হয়েছে। ঝড় বৃষ্টি বা কোনো বন্যা পরিস্থিতিতে এখানে এসে সবাই যেন আশ্রয় নিতে পারে, সেজন্যই এই আশ্রয় কেন্দ্রটি গড়ে তোলা। এই ছবি আর বকুল গাছতলায় বসতেন বেশি। বকুল গাছতলা, সামনে বকুল গাছতলা, সামনে বকুল গাছতলা। হ্যাঁ, সামনে বকুল গাছতলা উনি বসতেন। ওখানে বসে আমরা সবাই থাকতাম, ওনার কথা শুনতাম। উনি গীতিকার, গান রচনা করতেন। সাথে সাথে ওনার একটা শিল্পী গোষ্ঠী আছে, অন্তর্বাজাও শিল্পী গোষ্ঠী, উনি নিজস্ব সৃষ্টি। ওই তারা এখন গান গায়, তার অগণিত গান লেখা আছে, কবিতা আর আছে, বই আছে। ধরেন সবল, উভদ্রুত ভূগোল, মানুষের মানচিত্র, তারপর হচ্ছে বৃক্ষর বীজ, তারপরে ফিরিয়ে দেওয়া স্বর্ণগ্রাম, এই সমস্ত কাব্যগ্রন্থ ওনার লেখা। ওনার নাটক আছে, উপন্যাস আছে, তারপরে গান আছে। এইগুলোর জন্য উনি বিখ্যাত। কবির পেপটিক আলসারে ভর্তি ছিলেন হাসপাতালে। হলি ফ্যামিলি হাসপাতালের 231 নম্বর কেবিনে অসুস্থ রুদ্রকে দেখতে যান অনেকেই। হাসপাতালের স্মৃতিচারণ করতে গিয়ে সাংবাদিক আবু মাসুম মাসিক নান্দনিক পত্রিকায় লেখেন, আমার হাতে রজনীগন্ধার ডাটি দেখে রুদ্রর চোখ জোড়া ভীষণ উজ্জ্বল হয়ে উঠেছিল। দেখি পাশে বসে আছেন আহমদ ছফা, রুদ্রর এক হাত জড়িয়ে রেখেছেন তার হাতে, কথা বলছিল অল্প অল্প মৃদু স্বরে। আহমদ ছফা বেরোনোর সময় রুদ্রর মাথায় হাত রেখে বলেন, তুমি তো ভালো হয়ে গেছো, আমি আবার আসবো। যাওয়ার সময় আহমদ ছফা একটা ইনভেলপ রেখে গেলেন রুদ্রর বালিশের নিচে। হাসপাতালে সপ্তাহখানেক থেকে পুরোপুরি সুস্থ হয়ে 20 জুন রুদ্র বাসায় ফেরেন। পরদিন 21 জুন 1991 ভোরবেলা ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে কবি বেসিনে দাঁড়ান। হঠাৎ মুখ থুবড়ে বেসিনের উপরেই পড়ে যান। সিরামিকের বেসিন কবির ভার বইতে না পেরে গড়িয়ে পড়ে মেঝেতে। কবির ভাই ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ জানান, সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট। রুদ্রর মৃত্যুর সংবাদ মুহূর্তের মধ্যে দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। মুষড়ে পড়েন দেশে ও বিদেশের বাইরে থাকা কবির বন্ধু ও শোভানুদ্দায়ীরা। পরদিন 22 জুন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ চলে যান অন্তিম শয়নে, তার চিরচেনা শৈশবের স্মৃতিধন্য মংলার মিঠাখালীতে। বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।